দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি অনন্যা। আর শুরুতেই অনন্যা, যে খবরে নজর রাখবো, আজ 18তম লোকসভার অধিবেশন ছিল এবং সেই জায়গায় সহমত সওয়াল মোদির এবং মোদির বক্তব্যে যে বিষয় উঠে এলো, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তোপ। মঙ্গলবার ইমার্জেন্সির 50 বছর পূর্ণ, গণতন্ত্রের পক্ষে কালো দাগ ছিল জরুরি অবস্থা। সরকার চালাতে বহুমত প্রয়োজন, দেশ চালাতে সহমত প্রয়োজন, এমনই জানানো হয়েছে। দায়িত্বশীল বিরোধী দরকার, এমনটাই বলেছেন দেশের সরকার, এমনটাই বলা হচ্ছে মোদির তরফে। এবং যেমনটা বলা হচ্ছে যে কংগ্রেসকে তোপ দেগে গণতন্ত্রের পক্ষে কালো দাগ ছিল জরুরি অবস্থা, সরকার চালাতে বহুমত প্রয়োজন, দেশ চালাতে সহমত প্রয়োজন, দায়িত্বশীল বিরোধী দরকার। তৃতীয়বার নির্বাচিত হয়ে 3 গুণ দায়িত্ব বেড়েছে, এমনই জানানো হয়েছে। সকলের মত নিয়ে সরকার পরিচালনা করবেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ লোকসভায় 18তম সংসদের রয়েছে, আর সেই নিয়েই কিন্তু ইতিমধ্যে আমরা নজর রাখছি। গণতন্ত্রের পক্ষে কালো দাগ ছিল জরুরি অবস্থা। লোকসভায় সোমবার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন মোদী। তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন একে একে এবং শপথ গ্রহণ তত্ত্বাবধান করেছেন প্রোটেম স্পিকার। সকালেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে স্পিকার হিসেবে শপথ নিয়েছেন তিনি। প্রথম অধিবেশন বসেছে আজ সকাল 11টায়, আর এইখানেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। সহমত সওয়াল মোদীর, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তোপ। মঙ্গলবার এমার্জেন্সির 50 বছর পূর্ণ হয়েছে, গণতন্ত্রের পক্ষে কালো দাগ ছিল জরুরি অবস্থা, সরকার চালাতে বহুমত প্রয়োজন, দেশ চালাতে সহমত প্রয়োজন। দেশ চালাতে হবে সকলের সহমতের ভিত্তিতে। জোট সরকারের প্রধানমন্ত্রী মোদীর বার্তা, বিরোধীদের এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় সোমবার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। নতুন নির্বাচিত সাংসদেরাও শপথ নিচ্ছেন একে একে। লোকসভায় সাংসদদের শপথ গ্রহণ পর্ব চলবে মঙ্গলবার পর্যন্ত। সহমত সওয়াল মোদীর, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তোপ। মঙ্গলবার ইমার্জেন্সির 50 বছর পূর্ণ, গণতন্ত্রের পক্ষে কালো দাগ ছিল জরুরি অবস্থা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, সহমত সওয়াল মোদীর, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তোপ এবং শরিক নির্ভরতার জন্যই কি এই সহমত সওয়াল? আপনার কি পর্যবেক্ষণ? একেবারেই আমি তোমার সঙ্গে একমত। তার কারণটা হচ্ছে যে আগে যখন বিজেপি ক্ষমতায় ছিল, এর আগের বারে, তখন 303 ছিল মানে সংসদ সদস্য বিজেপি, এবং বিজেপি নেতারাই বলতেন যে এটা হলো 303 রাইফেলের সরকার। তো একটা সাংঘাতিক মানে আর কি মাইট ইজ রাইট ছিল। এখন বিরোধীরা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, অনেক বেশি তারা মানে নিজেদের মধ্যে সমন্বয় বেড়েছে, এবং ইন্ডিয়া জোট যেটা মনে করা হয়েছিল যে এটা কোনো রকম ভাবে মানে অস্তিত্ব নেই, সেটা দেখা যাচ্ছে যে এখন কিন্তু বেশ মানে শক্তিশালী একটা রাজনৈতিক পরিসর তৈরি করতে পেরেছে লোকসভার মধ্যে। সুতরাং চিদম্বরমও বলেছেন যে এবার আমরা একটা আক্রমণাত্মক ভূমিকা এবং এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। এবং অনেকগুলো ইস্যুও তো রয়েছে এইরকম ভাবে। শিক্ষা দুর্নীতি, যেখানে পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি নিয়ে সরগোল ফেলেছিল, সেখানে গোটা দেশ জুড়ে শিক্ষা দুর্নীতির যে একটা সাংঘাতিক চক্র ধরা পড়েছে, এবং সিবিআই এর কাছে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে মানে সেটাকে পাঠিয়ে দিতে হয়েছে, যাতে আর কি সংসদের এই জবাবটা দিতে হবে সেটা দেখানোর জন্য। তা না হলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে কোনো রকম দুর্নীতি হয়নি, সেটা প্রমাণ হয়ে গেছে যে হয়েছে। এখন এটা তো আমি একটা ইস্যু বললাম, এরকম 10টা ইস্যু রয়েছে। এই যে তিস্তা এবং ফারাক্কা চুক্তি বাংলাদেশের সঙ্গে তুমি করে ফেললে এবং পশ্চিমবঙ্গ সরকারকে কোনো রকম ভাবেই তাকে মানে ইনভলভ করলে না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেও পারলো না তুমি কি আলোচনা করলে, অথচ সব থেকে বেশি সীমান্ত বাংলাদেশের সেটা কিন্তু পশ্চিমবঙ্গে। সুতরাং এই সমস্ত ইস্যুগুলো, এদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধি, বেকারত্ব, কর্মহীনতা, এই সমস্ত তো রয়েছে। এমনকি শরিকরাও খুশি নয়। চন্দ্রবাবু নাইডু এবং মানে এই মুহূর্তে বলতে পারছেন না নীতিশ কুমার, কিন্তু সুযোগ পেলেই ছোবল মারতে উদ্যত হবেন, সেটা নরেন্দ্র মোদী জানেন। এবং সেই কারণে এতদিন মনে হয়নি যে বিরোধীদের একটা শক্তিশালী বিরোধী থাকা দরকার। তখন কিন্তু নরেন্দ্র মোদী বলেছিলেন যে কংগ্রেস মুক্ত ভারত, এই দাবি কে তুলেছিলেন, এই স্লোগান কে তুলেছিলেন? বিজেপিরই শীর্ষ নেতৃত্ব বারবার বলছিল। আজকে সেখানে এমনকি জেপি নাড্ডা বলেছিলেন আরএসএস কেও আমাদের দরকার নেই, আর আজকে সেখানে বলছেন যে বিরোধীদের গণতন্ত্রে এত প্রয়োজন। সুতরাং এটা হচ্ছে মানে আর কি মানে পরিস্থিতির চাপে পড়ে
একটা নতুন নরেন্দ্র মোদীকে আমরা দেখতে পাচ্ছি। এটা কতটা কসমেটিক আর কতটা রিয়েল, মানে কতটা বাস্তব এবং কতটা মানে আর কি এই পরিস্থিতির জন্য সৃষ্ট একটা ছবি, সেইটা বুঝতে হবে। এটা জলছবি না বাস্তব, এখন সেটা বিরোধীরা আক্রমণাত্মক হবেই। এবং সেখানে স্পিকারের নির্বাচন, এমনকি প্রোটেম স্পিকার নির্বাচন নিয়েও সিনিয়র মোস্টকে করা হয়নি, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন এই সমস্ত বিষয়গুলো এবারে সংসদ, আবার বাজেট অধিবেশন আসছে, সেখানেও আর্থিক ইস্যুগুলো এসে যাবে। আর্থিক অসাম্য বাড়ছে, সমস্ত রিপোর্ট এসেছে, আন্তর্জাতিক রিপোর্ট পর্যন্ত আসছে। সেখানে এই যে একটা কোঅর্ডিনেটেড অপোজিশন অনেকদিন পর আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য বিজেপির শীর্ষ নেতৃত্ব চিন্তিত, উদ্বিগ্ন। সেই শঙ্কা থেকেই এটাকে নিউট্রালাইজ করার জন্য নরেন্দ্র মোদীর এটা একটা খুব মানে সুচিন্তিত একটা রণকৌশল। জয়ন্তদা, সে জায়গায় দাঁড়িয়ে অষ্টাদশ লোকসভার শুরু থেকে ইন্ডিয়া মঞ্চের প্রধান দুই দল কংগ্রেস তৃণমূলের মধ্যে সুষ্ঠু সমন্বয় দেখা যাবে এমনটা যেরকম মনে করা হচ্ছিল, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় রেখেছিল বিজেপি নেতৃত্বকে। এবং সেই জায়গায় আমরা দেখলাম আজ লোকসভার অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের যে বাইরে ধর্ণা, এই গোটা লোকসভা অধিবেশনে কি ছবি দেখা যেতে পারে? এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই যে বোঝাপড়াটা, এটা তো প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং চেয়েছেন। এবং যখন ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছিল তখন তিনি আসন সমঝোতার ফর্মুলাও দিয়েছিলেন, তখন রাহুল গান্ধী শোনেননি। এবং তখন তো এটাই বলেছিলেন যে যেখানে যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেস লড়বে, আঞ্চলিক দল থাকবে না। আর যেখানে যেখানে আঞ্চলিক দল সেখানে আঞ্চলিক দল থাকবে, তৃণমূল কংগ্রেস সেখানে লড়বে, সেখানে কংগ্রেস তাদের সাথে বিরোধিতায় যাবে না। কিন্তু সেটা কিন্তু হয়নি। এবং সেখানে অধীর চৌধুরী এবং অন্যদিকে সেলিম কমিউনিস্ট এবং কংগ্রেস জোট বেঁধেছে। সেই জোট কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়নি, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোটে ঢোকেননি। এবং সে কারণে তিনিও কিন্তু দুদিক খোলা রেখেছেন। মানে দুদিক মানে আমি বলতে চাইছি একলা চলনের নীতি নিয়ে এগোচ্ছেন, এনডিএতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী চিদম্বরমকে পাঠালেন, একটা বড় গলানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এবং যে আন্দোলনটা কংগ্রেসকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস যেরকম মুম্বাইতে গিয়ে সেবির অফিসের বিরুদ্ধে মানে সামনে বিক্ষোভ দেখিয়েছে, সেখানে কংগ্রেস ছিল না। এখন কিন্তু সংসদের আগে এই দর কষাকষির যে রাজনৈতিক যে দর কষাকষি হয়, সেখানে কংগ্রেস এবং তৃণমূল, কংগ্রেসও তৃণমূল কংগ্রেসকে সঙ্গে পেতে চাইছে এবং তৃণমূল কংগ্রেসও মোদির বিরুদ্ধে একটা অল আউট লড়াইতে অংশ নিতে চলেছে। সুতরাং এই বোঝাপড়াটা রাজনৈতিক বাধ্যবাধকতা, পরিস্থিতি মানুষকে সামনে নিয়ে আসে, এগিয়ে দিয়ে দেয়। আজকে কিন্তু সেই কংগ্রেস এবং তৃণমূল শুধু নয়, সমস্ত ইন্ডিয়ার জোট শরিকরা কেজরিওয়াল জেলে, তা সত্ত্বেও কিন্তু আপের নেতারাও কিন্তু এখানে সামিল হচ্ছেন। এই সংঘবদ্ধ বিরোধীদের আক্রমণাত্মক ভূমিকাও কিন্তু আমরা অনেকদিন পর এবারে সংসদীয় অধিবেশনে দেখতে পাবো বলে আশা করছি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে জয়ন্তদা। জয়ন্ত ঘোষাল আমাদের কলকাতা টিভির মুখ্য উপদেষ্টা সম্পাদক ছিলেন ফোন লাইনে। দেশ চালাতে হবে সকলের সহমতের ভিত্তিতে, জোট সরকারের প্রধানমন্ত্রী মোদীর বার্তা এমনই বিরোধীদের। আজ অধিবেশনের প্রথম দিন, 18তম অধিবেশন লোকসভায়, আর সেখানেই কিন্তু নরেন্দ্র মোদীর বার্তা। গণতন্ত্রের পক্ষে কালো দাগ ছিল জরুরি অবস্থা, সরকার চালাতে বহুমত প্রয়োজন, দেশ চালাতে সহমত প্রয়োজন, দায়িত্বশীল বিরোধী দরকার দেশের, এমনই বলেছেন মোদী। আর এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন আপনাদের শোনাই প্রথমে। 25 जून है। जो लोग इस देश के संविधान की गरिमा से समर्पित हैं, जो लोग भारत की लोकतांत्रिक परंपराओं पे निष्ठा रखते हैं, उनके लिए 25 जून न भूलने वाला दिवस है। कल 25 जून को भारत के लोकतंत्र में जो काला धब्बा लगा था, उसके 50 वर्ष हो रहे हैं। भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था, संविधान के लीरे लीरा उड़ा दिए गए थे, देश को जेल खाना बना दिया गया था, लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था। देश को एक अच्छे विपक्ष की आवश्यकता है,
जिम्मेवार विपक्ष की आवश्यकता है और मुझे पक्का विश्वास है कि इस 18वीं लोकसभा में हमारे जो सांसद जीत करके आए हैं वो सामान्य मानवीय की इन अपेक्षाओं को पूर्ण करने का प्रयास